হ্যালো এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি ডক্টর হাসানাত, আপনাদের সবাইকে আজকের অনলাইন ফিজিওলজি ক্লাসে শুভেচ্ছা। আজকে আমি ফিজিওলজি অফ অটোনমিক নার্ভাস সিস্টেমের উপরে কথা বলবো। আশা করি আপনারা সবাই আমাকে দেখতে ও শুনতে পাচ্ছেন। প্লিজ গিভ মি এ রেসপন্স ইন দ্য কমেন্ট বক্স ইফ ইউ ক্যান হিয়ার মি ক্লিয়ারলি। আজকে মনে হয় লগ ইন করতে গিয়ে এমনিতে একটু দেরি হয়ে গেল। ওকে ওকে ফাইন, আমার মনে হয় আমার লাইভটা শুরু হয়ে গেছে। আমি তাহলে কন্টিনিউ করি, অলরেডি বেশ কিছু সময় চলে গেছে। তো অটোনমিক নার্ভাস সিস্টেম সম্পর্কে শুরুতে যদি কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলি, আমরা যদি প্রথম ক্লাসে ফিরে যাই তাহলে সেখানে আমরা নার্ভাস সিস্টেমের একটা ক্লাসিফিকেশন বা ডিভিশন দেখিয়েছিলাম, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আমরা দুইটা পার্ট বলেছিলাম, একটা হচ্ছে সেন্সরি আর একটা হচ্ছে মোটর সিস্টেম, তাই না? ওকে, মোটর সিস্টেমকে আবার আমরা দুইটা ভাগ করেছিলাম, একটা হচ্ছে সোমাটিক মোটর or somatomotor, that is under voluntary control, and the other hand is that is autonomic or involuntary control. সেটা কি যে ইন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে ইনভলান্টারি যে মোটর পার্টটা, সেটাকে আমরা বলছি অটোনমিক কন্ট্রোল। So autonomic nervous system is the involuntary arm of the peripheral nervous system, and actually this autonomic nervous system which control the activity of the viscera. That is why it is also known as general visceral efferent, GVE. Okay, and the centers that control or influence the autonomic activity, they are actually located in the spinal cord, brainstem, hypothalamus, cerebral cortex, especially of the limbic cortex, and can influence the autonomic control. And the effectors for autonomic nervous system, that is the visceral smooth muscle, cardiac muscles, and glands. So what is the difference between somatic and autonomic nervous system? This autonomic nervous system is distinct from the somatic nervous system which innervates the skeletal muscle. ফলে যে সোমাটিক নার্ভাস সিস্টেমের এতদিন আমরা যেটা পড়ছি, ইফেক্টর অর্গান মেইনলি কি ছিল? স্কেলিটাল মাসেল, তাই না? আচ্ছা, যেটা ভলান্টারি কন্ট্রোল করা যায়। কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমের ইফেক্টর অর্গান এখানে আমি যে বললাম, একটা হচ্ছে ভিসেরাল স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল এবং গ্ল্যান্ডস। হ্যাঁ, শুরুতে আমি বলছি অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাকচুয়ালি কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ভিসেরা, and this autonomic nervous system helps the body to adapt environmental stressor and other challenges, and thereby actually আমরা বলতে পারি যে অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের বডির হোমিওস্ট্যাসিস কন্ট্রোলে হেল্প করে। ওকে, এখন আমরা যদি অটোনমিক নার্ভাস সিস্টেমের একটু ফার্স্টে জেনারেল অর্গানাইজেশনটা আমরা একটু দেখে নিই। সেখানে আমি শুরুতেই বলেছি অটোনমিক এরিয়াস ইন দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, যে কন্ট্রোলিং সেন্টার আছে সে মেইনলি লিম্বিক কর্টেক্স। হ্যাঁ, so thereby emotion that can influence the autonomic activity, so it is the limbic cortex, and also prefrontal cortex and hypothalamus. Okay, আচ্ছা, ব্রেইন স্টিমে অটোনমিক কন্ট্রোল করতে পারে। সেখানে যে সেন্টারগুলি আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে, আমরা সবাই জানি যে নিউক্লিয়াস জাইগ্যান্টোসেলুলারিস, অ্যাকচুয়ালি ইট ইজ এ পার্ট অফ রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। আরো একটা নিউক্লিয়াস আছে পার্ভোসেলুলার নিউক্লিয়াই, and that is also a part of reticular activating system that can influence the autonomic activity. Okay, our cranial nerve nuclei 3, 7, 9, 10, that is 3, 7, 9, 10, এখান থেকে মেইনলি ক্র্যানিয়াল নার্ভ গুলো বের হয়ে আসতেছে। ক্র্যানিয়াল আউটফ্লো, এই নার্ভ গুলো কিন্তু অটোনমিক নার্ভ। ওকে, আর স্পাইনাল কর্ডে যদি আমরা বলি, স্পাইনাল কর্ডে সেখান থেকে হচ্ছে যে থোরাকোলাম্বার যে সেগমেন্ট, একেবারে থোরাসিক 1 সেগমেন্ট থেকে লাম্বার 2 or 3। ওকে, আর স্যাক্রাল 2, 3, 4 সেগমেন্ট, এটা হচ্ছে স্পাইনাল কর্ডের অটোনমিক সেন্টার। ওকে, আমরা তাহলে নেক্সট চলে যাই। তাহলে আমরা দুইটা জিনিস দেখতে পেলাম, যদি অ্যানাটমিক্যালি বা গ্রসলি আমরা যদি বলি যে অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট দেখা যাচ্ছে। একটা হচ্ছে ক্র্যানিও স্যাক্রাল আউটফ্লো, অর্থাৎ ক্র্যানিয়াল আউটফ্লো, যেটা ওই যে বললাম ক্র্যানিয়াল নার্ভ 3, 7, 9, 10, আর স্যাক্রাল হচ্ছে স্যাক্রাল 2, 3, 4 সেগমেন্ট থেকে
যে আউটফ্লোটা আসছে সেই ক্রানিওস্যাক্রাল আউটফ্লো, আর একটা হচ্ছে থোরাকোলাম্বার আউটফ্লো, যেটা থোরাসিক 1 থেকে একেবারে লাম্বার 2 অথবা 3 এই সেগমেন্ট থেকে যে আউটফ্লোটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি এটাকে বলছে থোরাকোলাম্বার আউটফ্লো, বাট ফিজিওলজিতে আমরা বলবো এটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তার মানে থোরাকোলাম্বার আউটফ্লো মানে সিম্প্যাথেটিক সিস্টেম, আর ক্রানিওস্যাক্রাল আউটফ্লো দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। এখন আমরা মেইনলি এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের ফাংশনটাই আজকে আমরা পড়বো। তবে জাস্ট সেই ফাংশনটা পড়ার আগে আমরা আরেকটু বেসিক জিনিস যদি দেখে নিই, যে পেরিফেরাল পার্টে এই অটোনমিক নার্ভাস সিস্টেমের আসলে দুইটা নিউরন থাকে। হ্যাঁ, একটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক নিউরন বলি, আর একটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। দ্যাট ইজ দ্য অ্যানাদার ডিফারেন্স বিটুইন দ্য সোমাটিক অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমাটিক নার্ভাস সিস্টেম আমরা দেখছি যে পেরিফেরাল যে নিউরনটা থাকে তার সেল বডিটা থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, আর তার এক্সনটা গিয়ে ডাইরেক্টলি গিয়ে কি যেটা ইফেক্টর অর্গান বা টার্গেট টিস্যুকে ইনারভেট করছে, এবং সেখানে সিনাপস থাকে হচ্ছে একটা। কিন্তু এই অটোনমিক নার্ভাস সিস্টেম আমরা দেখতেছি যে দুইটা সিনাপস এবং এখানে দুইটা নিউরন, যেটা একটা প্রি গ্যাংলিয়নিক আর একটা বলছি পোস্ট গ্যাংলিয়নিক। প্রি গ্যাংলিয়নিক নিউরনের সেল বডিটা থাকবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, আর এক্সনটা শেষ হবে একটা গ্যাংলিয়নে গিয়ে। আর পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সেল বডিটা থাকতেছে কিসে, গ্যাংলিয়নে, আর এর এক্সনটা গিয়ে ডাইরেক্টলি কি এটা যে টার্গেট টিস্যুকে ইনারভেট করবে। সো এখানে আরেকটা জিনিস আমরা দেখে নেই যে ক্রানিওস্যাক্রাল যে আউটফ্লো এটাকে আমরা বলছি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে এখানে দেখেন এই যে ক্র্যানিয়াল 3, 7, 9, 10 এবং এখানে যে স্যাক্রাল সেগমেন্ট স্যাক্রাল 2, 3, 4 থেকে যে আউটফ্লোটা আসছে, ফার্স্ট যে নিউরনটা এক্সিট হয়েছে এটাকে আমরা বলছি প্রি গ্যাংলিয়নিক নিউরন। এবং এই প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে দূরে থাকে, যেটা আসলে টার্গেট অর্গানের কাছাকাছি থাকে। এই জন্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক নিউরনটা লম্বা বা লং, কিন্তু দেখেন যেহেতু গ্যাংলিয়াটা টার্গেট টিস্যুর কাছাকাছি এই জন্য পোস্ট গ্যাংলিয়নিক নিউরনটা এখানে কি শর্ট। এখানে দেখেন এই যে স্যাক্রাল আউটফ্লোর ক্ষেত্রেও প্রি গ্যাংলিয়নিক নিউরনটা লং আর পোস্ট গ্যাংলিয়নিক নিউরনটা শর্ট। কিন্তু যদি আমরা দেখি যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা থোরাকোলাম্বার আউটফ্লো বলছি, সেখানে যে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া ইট ইজ অ্যাকচুয়ালি লোকেটেড নিয়ার দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা অ্যাকচুয়ালি ভার্টিব্রাল প্যারালালি থাকে, এটাকে আমরা প্যারাভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া বা সিম্প্যাথেটিক চেইন আমরা বলি। সো এই ক্ষেত্রে যেহেতু গ্যাংলিয়াটা এখানে কাছাকাছি আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, যেন প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা এখানে শর্ট, বাট দেখেন পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা এখানে লং। সো এটা হচ্ছে আমরা anatomical difference between the sympathetic and the parasympathetic nervous system. ওকে, আমরা তাহলে এখন চলে যাই। তাহলে আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমে দুইটা ডিভিশন পাইলাম, সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক। তো আর সিম্প্যাথেটিকে আমরা কি পাইছি, থোরাকোলাম্বার আউটফ্লো, দ্যাট ইজ থোরাসিক 1 থেকে লাম্বার 2 আর 3। আর একটা ডিভিশন পাইছি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটাকে ক্রানিওস্যাক্রাল আউটফ্লো বলেছি। আর একটা অটোনমিক নার্ভাস সিস্টেমের ডিভিশন আছে, সেটা হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম, যেটা আসলে জিআইটির ওয়ালে থাকে। ওকে, কিন্তু এন্টেরিক নার্ভাস সিস্টেম নিয়ে আজকে আমি কথা বলবো না, ওটা আমরা জিআইটির ভিতরে আমরা পড়াশোনা ওইটা সম্পর্কে ডিটেইল করব। আজকে মেইনলি সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা সিম্প্যাথেটিক যদি অ্যাট এ গ্লান্স বলি, যে এখানে যেটা একটু আগেই দেখলাম সেটা আবার বলবো, যে এখানে দেখেন প্রি গ্যাংলিয়নিক ফাইবার শর্ট, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার লং। Sympathetic system it's actually acts on emergency situations. এটাকে আরেকটা নাম আছে, বলা হচ্ছে ফ্লাইট and ফ্লাইট। অর্থাৎ ধরেন একটা ওয়াইল্ড অ্যানিমেল আপনাকে চেস করতেছে, বা ইউ আর চেজিং বাই ওয়াইল্ড অ্যানিমেল, তখন আপনি কি করবেন? আইদার যদি আপনি সিনেমার হিরো হন তাহলে সেটার সাথে ফাইট করবেন, আর যদি আমাদের মতো সাধারণ জনগণ হন তাহলে সেটার থেকে বাঁচার জন্য আপনি কি দৌড়ানো শুরু করবেন, মানে পালায়া যাবেন। এই জন্য হচ্ছে ফাইট অথবা ফ্লাইট, ফ্লি পালাই গেলেন, অথবা ফ্রাইট ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। এই সমস্ত সিচুয়েশনে বা যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা বা যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা আমাদের বডিতে ইট উইল টেক দ্য আপার হ্যান্ড। ওকে, সো সিম্প্যাথেটিক সিস্টেম আসলে কি করবে? এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে বডির হোমিওস্টেসিস মেইনটেইনে হেল্প করবে, বা বডিকে যে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ সেটাকে মোকাবেলা করতে আপনাকে হেল্প করবে।
So it maintains the body homeostasis in response to physical work. It also আমরা যখন ফিজিক্যাল ওয়ার্ক করি, ধরেন একটা এক্সারসাইজ করতেছি, তাই না? এক্সারসাইজ করার সময় আমার মাসেল গুলো কাজ করতেছে, তখন কিন্তু এই হোমিওস্টেসিস মেনটেন করার জন্য সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি দরকার, কারণ আপনার এক্সারসাইজিং মাসেলে তখন বেশি বেশি ব্লাড সাপ্লাই দরকার, সেখানে ব্লাড সাপ্লাই বাড়াতে হবে। কিন্তু তখন দেখা গেল স্কিন বা জিআইটি, এখানে আপনার তখন তো ব্লাড সাপ্লাই জরুরি না, সো ওইখানে ব্লাড সাপ্লাই কমাই দিয়ে এক্সারসাইজিং মাসেল বা যেখানে দরকার সেখানে সাপ্লাইটা বাড়াবে। এইভাবে আপনার ইট মেইনটেইনস বডি হোমিওস্টেসিস ইন রেসপন্স টু ফিজিক্যাল ওয়ার্ক। ওকে, and it also mediates the visceral response to emotion, যেমন ফিয়ার, অ্যাঙ্গার, এক্সাইটমেন্ট, এমব্রেসমেন্ট, এই সমস্ত সিচুয়েশনও কিন্তু সিম্প্যাথেটিক ওভারড্রাইভেন হবে, and it will mediate the body response. আচ্ছা, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সম্পর্কে এট এ গ্লান্স যদি বলি, ক্র্যানিও স্যাক্রাল আউটফ্লো, যেটা অলরেডি বলেছি যে ক্র্যানিয়াল নার্ভ 3, 7, 9, 10, দ্যাট ইজ দ্য ক্র্যানিয়াল আউটফ্লো, এন্ড স্যাক্রাল 2, 3, 4, দ্যাট ইজ দ্য স্যাক্রাল আউটফ্লো, তাই না? আচ্ছা, তারপরে প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা কি বলছি, লং, আর পোস্ট গ্যাংলিয়নিকটা শর্ট। প্যারাসিম্প্যাথেটিক কখন কাজ করবে? এটা সংক্ষেপে বলে রেস্ট এন্ড ডাইজেস্ট। আমরা যখন রেস্টফুল কন্ডিশনে, যখন ওয়েন দ্য বডি ইজ এট রেস্টিং কন্ডিশন, হ্যাঁ, তখন কি করবে? বডি রেস্টে থাকবে, ডাইজেশনের কাজ করবে। যখন একটা ইমার্জেন্সি সিচুয়েশনে তখন তো ডাইজেশনটা ইম্পর্টেন্ট না, তাই না? সো প্যারাসিম্প্যাথেটিক যখন রেস্টিং কন্ডিশনে আমরা থাকবো তখন প্যারাসিম্প্যাথেটিক কাজ করবে এবং ডাইজেশনে হেল্প করবে। এটা ইট মেইনটেইন দ্য হোমিওস্টেসিস ওয়েন দ্য বডি এট রেস্ট, যেটা অলরেডি আসলে বলেছি। ইউরিন ফরমেশন, এন্ড আরেকটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে সিম্প্যাথেটিককে বলা হচ্ছে ক্যাটাবলিক ফাংশন। হ্যাঁ, এটা বডির এনার্জি স্টোরকে কি করবে? ডিউরিং ইমার্জেন্সি কন্ডিশন ক্যাটাবলাইজ করে মেটাবলিক ফুয়েল গুলোকে ব্লাডে নিয়ে আসবে, যেমন গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, এই সমস্ত লেভেল ব্লাডে বাড়াই দেবে, কারণ আপনাকে স্ট্রেস মোকাবেলার জন্য আপনার কি দরকার? এনার্জি দরকার। এই জন্য সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কারণে এটা ক্যাটাবলিক স্টেট থাকবে বা এনার্জি ইউটিলাইজেশন হবে। আবার প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে আসলে এটা অ্যানাবলিক স্টেট বলে। এখানে কিন্তু আরো এনার্জি কি হবে? কনজার্ভ হবে, সিনথেটিক প্রসেস হবে। ওকে, আচ্ছা, প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের ফাংশন মনে রাখার জন্য আরেকটা সোজা বাংলা ভাষায় একেবারে যদি বলি, শোয়া, হ্যাঁ, শোয়া, বসা, হাঁটা, চলা, পায়খানা, প্রস্রাব, এই সমস্ত কন্ডিশনে কি হবে? প্যারাসিম্প্যাথিক। তার মানে পায়খানা করতে গেলে ডেফিকেশন রিফ্লেক্স, ইউরিনেশন, এগুলো কোন নার্ভাস সিস্টেমের কাজ? এগুলো প্যারাসিম্প্যাথেটিকের কাজ। হ্যাঁ, আপনি রেস্টিং কন্ডিশনে আছেন, প্যারাসিম্প্যাথেটিক, এই সময় আপনার ডাইজেশন, অ্যাবজর্পশনের কাজ চলবে। ওকে, আর এন্টেরিক নার্ভাস সিস্টেম, যেটা ইট ইজ বলা হচ্ছে যে ব্রেইন ইন ইওর গাট, হ্যাঁ, এন্ড দ্য নার্ভ প্লেক্সাস, এখানে দুইটা নার্ভ প্লেক্সাস থাকে, মাইন্ট্রিক, মিসনার্স প্লেক্সাস, যেটা সম্পর্কে আমি আজকে কোনো কথা বলবো না, এটা জিআইটি সিস্টেমের ভিতরে ডিটেল আলোচনা করব। ওকে, আমরা ফাংশনাল অর্গানাইজেশনটা যদি একটু দেখি, দেখেন প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক ফাইবার আছে, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার আছে, তাই না? প্রি গ্যাংলিয়নিক ফাইবার থেকে অ্যাসিড নার্ভ এন্ডিং থেকে অ্যাসিটাইল কোলিন রিলিজ হচ্ছে, কিন্তু পোস্ট গ্যাংলিয়নিক যে প্যারাসিম্প্যাথেটিক, যেগুলো আসলে স্মুথ মাসেল, হার্ট এবং গ্ল্যান্ডে সাপ্লাই দিয়েছে, সেখান থেকে অ্যাসিটাইল কোলিন রিলিজ হচ্ছে। তার মানে ইন কেস অফ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, বোথ প্রি গ্যাংলিয়নিক এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার কি কোন নিউরোট্রান্সমিটার রিলিজ করে? অ্যাসিটাইল কোলিন। তাহলে এরা কি ধরনের ফাইবার? যে সমস্ত নার্ভ এন্ডিং অ্যাসিটাইল কোলিন রিলিজ করে তাদেরকে বলা হয় কোলিনার্জিক নার্ভ। তাহলে বোথ দ্য প্রি গ্যাংলিয়নিক এন্ড পোস্ট গ্যাংলিয়নিক অফ প্যারাসিম্প্যাথেটিক নার্ভ দে আর কোলিনার্জিক নার্ভ। আচ্ছা, এখন দেখি সিম্প্যাথেটিকের ক্ষেত্রে। দেখেন, সিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিকটা সবসময় অ্যাসিটাইল কোলিন রিলিজ করবে। সো প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক সবসময় কি? কোলিনার্জিক। ওকে, আচ্ছা, কিন্তু পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক দেখেন, যে সমস্ত পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার হার্ট বা ব্লাড ভেসেল, হ্যাঁ, বা জিআইটি, স্মুথ মাসেল, এই সমস্ত জায়গায় সাপ্লাই দিচ্ছে, তারা এখানে নর অ্যাড্রেনালিন রিলিজ করবে। তার মানে পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক এই ফাইবারটা কি? নর অ্যাড্রেনার্জিক। আবার প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবারটা এসে যে অ্যাড্রেনাল মেডুলাতে কি করছে? শেষ হয়েছে। আসলে অ্যাড্রেনাল মেডুলা কিন্তু আসলে একটা পোস্ট গ্যাংলিয়নিক নিউরন, যার এক্সনটা আসলে এখানে লস হয়ে এটা আর জেনারেশন হয় নাই, শুধু সেল বডিটা আছে। তাহলে এটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন, আর তার একে যে ইনারভেট করছে সেটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক নিউরন। তাহলে অ্যাড্রেনাল মেডুলা থেকেও আসলে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন রিলিজ হয়, তাহলে এটাও অ্যাড্রেনার্জিক। কিন্তু এক্সেপশনাল হচ্ছে এইটা, কিছু কিছু পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নিউরন যারা কিনা সোয়েট গ্ল্যান্ড এবং
যে সমস্ত এবং কিছু ভেসেল যারা কিনা স্কেলিটাল মাসেলে সাপ্লাই দিছে তাদেরকে ইনারভেট করছে, এই সমস্ত পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নিউরন গুলো অ্যাসিটাইল কোলিন রিলিজ করে, তার মানে কোলিনার্জি। তাহলে দিস ইজ দ্য এক্সেপশনাল। আমরা নরমালি দেখলাম যে পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিকটা কি, তারা নরমালি অ্যাড্রেনার্জিক, কিন্তু এক্সেপশনাল দোজ পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নিউরন দ্যাট ইনারভেট sweat gland or that innervate the vessels supplying the skeletal muscle, they are cholinergic, they release the acetylcholine. So this is the exceptional case. Okay, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমরা এই অ্যাসিটাইলকোলিন না অ্যাড্রেনার্জিক, অ্যাড্রেনালিন বা নরঅ্যাড্রেনালিন রিলিজ করে, এটার উপর ডিপেন্ড করে নার্ভ ফাইবারকে দুইটা ভাবে ক্লাসিফাই করি। কিছু হচ্ছে কোলিনার্জিক অটোনমিক নিউরন যারা অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে, এবং অ্যাড্রেনার্জিক অটোনমিক নিউরন যারা কিনা নরঅ্যাড্রেনালিন এবং এপিনেফ্রিন রিলিজ করবে। ওকে, তাহলে পরীক্ষাতে অনেক সময় আসে বা ভাইভাতেও অনেক সময় জিজ্ঞাসা করে যে কোলিনার্জিক অটোনমিক নিউরনের এক্সাম্পল দাও কি কি। তাহলে আমরা যদি এর আগের স্লাইডটা একটু মাথায় রাখি তাহলে দেখবেন অল দ্য প্রিগ্যাংলিয়নিক নিউরন, সেটা সিম্প্যাথেটিক হোক প্যারাসিম্প্যাথেটিক হোক, সবাইকে অ্যাসিটাইলকোলিন রিলিজ করে, কোলিনার্জি। 2 নম্বরে অল দ্য প্যারাসিম্প্যাথেটিক পোস্টগ্যাংলিয়নিক নিউরন, প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে পোস্টগ্যাংলিয়নিক কোলিনার্জি। সিম্প্যাথেটিকের ক্ষেত্রে পোস্টগ্যাংলিয়নিক নিউরন গুলো নরমালি অ্যাড্রেনার্জিক, কিন্তু দোজ postganglionic sympathetic that innervate the sweat gland তারা কি অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে, তাহলে এটাও কোলিনার্জিক। আবার যে সমস্ত postganglionic sympathetic that innervate the blood vessel supply the skeletal muscle, এরাও কি অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে, তাহলে এরাও কোলিনার্জিক। ওকে, তাহলে অ্যাড্রেনার্জিক বাকি থাকলো কোনটা? মেইনলি postganglionic sympathetic গুলো অ্যাড্রেনার্জিক, এক্সেপ্ট শুধু ওই সোয়েট গ্ল্যান্ডে যেটা সাপ্লাই দিছে বা স্কেলিটাল মাসেলের যে ব্লাড ভেসেল আছে এইটা বাদে বাকি সব পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিকটা কি অ্যাড্রেনার্জিক। তাহলে আমার মনে হয় এটার এক্সাম্পল সম্পর্কে কারো অসুবিধা হবে না। খুবই ইম্পর্টেন্ট, কোলিনার্জিক অটোনমিক নিউরন কোনগুলা বা অ্যাড্রেনার্জিক অটোনমিক নিউরন কোনগুলা, রিটেন এবং ভাইবা খুব ইম্পর্টেন্ট। ওকে, আর অ্যাড্রেনার্জিক যেটা আরেকটা বললাম যে অ্যাড্রেনাল মেডুলা থেকেও কি, অ্যাড্রেনাল মেডুলাটাও কিন্তু এক ধরনের পোস্ট গ্যাংলিয়নিক নিউরন, যেটা আসলে যেখানে এক্সনটা নাই, শুধু সেল বডিটা আছে। এই জন্য এই যে এখানে আমি দেখাইছি, দেখেন অ্যাড্রেনাল মেডুলা এ সিম্প্যাথেটিক গ্যাংলিয়া ইন হুইচ দ্য পোস্ট গ্যাংলিয়নিক সেল have lost their axon, they secrete norepinephrine and epinephrine directly into the blood stream. এই যে ব্লাড স্ট্রিমে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিলিজ করে, এরাই আবার গিয়ে বিভিন্ন টার্গেট টিস্যুতে কাজ করবে এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হবে। ওকে, নাও আমরা অটোনমিক ফাংশন, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ফাংশন পড়ার আগে আমরা একটু রিসেপ্টর, অটোনমিক যে রিসেপ্টর গুলি আছে সেটা জেনে নেই, যেটা আসলে এখন এই রিসেপ্টর গুলো খুব বেশি কাজে না লাগলেও আপনারা যখন ভবিষ্যতে ফার্মাকোলজি পড়বেন সেখানে কিন্তু এই সম্পর্কে যথেষ্ট আলোচনা করবে। তো এখানে যদি এতটুকু আমরা একটু পড়ে যাই তখন আমাদের ফার্মাকোলজি বুঝতে অনেক সুবিধা হবে, বা ফার্মাকোলজির টিচাররা আপনাদেরকে অনেক ভালো বলবে, প্রশংসা করবে যে আপনারা কিছু ফিজিওলজি পড়ে আসছেন। যাক, দেখেন 2 ধরনের অটোনমিক রিসেপ্টর আছে, একটা হচ্ছে কোলিনার্জিক রিসেপ্টর আর একটাকে বলছি আমরা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস। কোলিনার্জিক রিসেপ্টর মেইনলি অ্যাক্টিভেটেড বাই অ্যাসিটাইলকোলিন। আচ্ছা, আমার ইলেকট্রিসিটি চলে গেছে, সো আমি ভিডিও অপশনটা অফ করে দেই। আমার যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি সরি, আমি জানি না আমার ল্যাপটপে চার্জ কতক্ষণ থাকবে। যাক, আমি কন্টিনিউ করতেছি। So cholinergic receptors, those are activated by acetylcholine, সেই সমস্ত রিসেপ্টরকে আমরা কোলিনার্জিক রিসেপ্টর। এমন রিসেপ্টর কি কি আছে? নিকোটিনিক রিসেপ্টর বলা হচ্ছে আর মাস্কারেনিক রিসেপ্টর। এই দুইটা রিসেপ্টরের উপরে অ্যাসিটাইলকোলিন কাজ করে, হ্যাঁ, এই জন্য এদেরকে বলা হচ্ছে কোলিনার্জিক রিসেপ্টর। আর অ্যাড্রেনার্জিক রিসেপ্টর দেখেন, যে সমস্ত রিসেপ্টরের উপরে অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন কাজ করবে তাদেরকে বলা হচ্ছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। ওকে, যেমন আলফা অ্যাড্রেনোসেপ্টর, বিটা অ্যাড্রেনোসেপ্টর, আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর। আলফা আবার দুইটা টাইপস আছে, আলফা 1 আলফা 2। আর বিটা অ্যাড্রেনোসেপ্টর মেইনলি বিটা 1 বিটা 2। বিটা 3 টা আসলে কি, ইট ইজ এ মডিফাইড টাইপ অফ বিটা 1 রিসেপ্টর। ওকে, জাস্ট বিটা 1 বিটা 2 বিটা 3। এখন আমরা সিম্প্যাথেটিক নার্ভের ইফেক্ট, স্টিমুলেশনের ইফেক্ট সম্পর্কে পড়ব। তার আমি একটা জিনিস বলি, আপনারা জাস্ট মনে রাখবেন, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাকচুয়ালি পোস্ট গ্যাংলিয়নিক থেকে কি রিলিজ হচ্ছে? এপিনেফ্রিন নরএপিনেফ্রিন, তাই না? তাহলে একটা জিনিস মনে রাখবেন, সিম্প্যাথেটিক যেই সমস্ত টার্গেট টিস্যুকে স্টিমুলেশন করবে সেই সমস্ত টার্গেট টিস্যুতে
আলফা 1 রিসেপ্টর থাকবে। কি বলছি? সিম্প্যাথেটিক যে সমস্ত টার্গেট টিস্যুকে স্টিমুলেট করবে সেই টিস্যুতে কোন রিসেপ্টর থাকবে? আলফা 1 রিসেপ্টর। এক্সেপ্ট শুধুমাত্র হার্টের ক্ষেত্রে আলফা 1 এর জায়গায় বিটা 1, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারাটাসের ক্ষেত্রে আলফা 1 এর জায়গায় বিটা 1 এবং অ্যাডিপোসাইট যেটা ফ্যাট সেল বলি সেইখানে বডিফাইড বিটা 1 মানে বিটা 3 থাকবে। ওকে, তার মানে হার্টের ক্ষেত্রে আলফা 1 স্টিমুলেশন হয়, বিটা 1 স্টিমুলেশন হবে, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারাটাসের ক্ষেত্রে বিটা 1 এবং অ্যাডিপোসাইটের ক্ষেত্রে বিটা 3। আর যে সমস্ত সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যে সমস্ত টিস্যুকে ইনহিবিট করবে বা টার্গেট টিস্যুকে ইনহিবিট করবে সেই সমস্ত টার্গেট টিস্যুতে কোন রিসেপ্টর থাকবে? আলফা 2 এন্ড বিটা 2 অ্যাড্রেনোসেপ্টর। এটা একটু মাথায় রাখতে হবে, তাহলে আমরা রিসেপ্টর গুলো কোনটা কোথায় থাকে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা খেয়াল করেন আমরা এখন সিম্প্যাথেটিকের ইফেক্ট করব। এখানে ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা ওয়াইল্ড বেয়ার একটা পারসনকে কি চেস করতেছে, হ্যাঁ, বা দৌড়ে পালাচ্ছে, বা ধরেন আমাকে আপনাকে তাড়া করছে। আমরা তখন যেহেতু ভাল্লুকটা বড় এবং আমরা যেহেতু তার সাথে পারবো না, আমরা কি ফ্লাইট রেসপন্সিবল। ওকে, দ্যাট মিনস sympathetic activity it actually works at the time of urgency or any kind of anxiety, emotion, stressful situation, excitement, or any situation when the combating with the stressful situation, sympathetic system is activated to provide the energy to the body. ওকে, তাহলে কি কি হবে এখন ইফেক্ট গুলো যদি দেখি। স্কিন, যখন ভালুকটা আমাদের তাড়া করলো, আমরা ভালুক থেকে দৌড়ে পালাচ্ছি, ধরেন এই সময়ে আমাদের কি হবে? আমরা হঠাৎ ভয় পেয়ে গেলাম, এরকম একটা সিচুয়েশনে আমাদের বডির হেয়ার ফলিকল গুলো কি হয়? হেয়ার ফলিকল গুলা ইরেকশন হয় না? মাথার চুল দাঁড়ায় যায়, গায়ের লোম দাঁড়ায় যায়, এটাকে বলে পাইলোমোটর ইরেকশন। অর্থাৎ ওই হেয়ার ফলিকলের গোড়ায় যে একটা মাসেল থাকে, এটার নাম কি? এরেক্টর পাইলি কনস্ট্রিক, এরেক্টর পাইলি মাসেল, তাই না? এই এরেক্টর পাইলিটা কি হবে? স্টিমুলেশন হবে। তাহলে কি বলছিলাম? সিম্প্যাথেটিক যে টিস্যুকে স্টিমুলেট করবে সেখানে রিসেপ্টর কোনটা থাকবে? আলফা 1। এই যে দেখেন, তাহলে এখানে রিসেপ্টর কোনটা? আলফা 1। আচ্ছা, স্কিনে যে সমস্ত ব্লাড ভেসেল সাপ্লাই দিছে, আমি এখন একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আছি, আমার কি স্কিনের ব্লাড সাপ্লাই বাড়ানো খুব জরুরি? বরং স্কিনের ব্লাড সাপ্লাই কমায় আমি যে দৌড়াই পেলাচ্ছি, আমার মাসেলে সাপ্লাই বাড়ানো দরকার। তাহলে স্কিনের ব্লাড ভেসেলকে কি করবে? কনস্ট্রিক্ট করবে, অর্থাৎ কিউটেনিয়াস ভেসো কনস্ট্রিকশন। তাহলে কি কিউটেনিয়াস ভেসেল গুলোর ওয়ালে যে স্মুথ মাসেল থাকে সেগুলো স্টিমুলেটেড হবে। তাহলে রিসেপ্টর কোনটা থাকবে? সেখানে আলফা 1। ওকে, এখন আই, দেখেন আমি যখন দৌড়ে পালাবো তখন আমাকে দূরে, আমি পালাই কোন দিকে যাচ্ছি, আমার দূরের রাস্তা দেখতে হবে, তাই না? আমাকে ফার ভিশনকে অ্যাডজাস্ট করতে হবে। ফার ভিশনকে অ্যাডজাস্ট করতে হলে বা অ্যাকোমোডেশন করতে হলে আপনাকে পিউপিলটাকে কি করতে হবে? পিউপিল দিয়ে যেন বেশি বেশি লাইট আপনার চোখের ভিতরে ঢুকতে পারে, যেন পিউপিলটাকে ডাইলেট করতে হবে। এবং লেন্সটাকে কি করতে হবে? লেন্সটাকে ফ্ল্যাট বা লেন্সের কনভেক্সিটি কমাইতে হবে। কারণ আপনারা জানেন নেয়ার ভিশনের জন্য পিউপিল কনস্ট্রিকশন দরকার আর লেন্সটা কনভেক্স করা দরকার, কিন্তু ফার ভিশনের জন্য পিউপিলটাকে ডাইলেট করা দরকার এবং লেন্সটাকে ফ্ল্যাট করা দরকার। তাহলে দেখেন পিউপিলকে ডাইলেট করতে হলে যে মাসেলটা কনস্ট্রিক্ট করলে পিউপিল ডাইলেট হয় সেটার নাম কি? ডাইলেটর পিউপিলি, অথবা এটার আরেকটা নাম আছে রেডিয়াল মাসেল। ওকে, আলহামদুলিল্লাহ ইলেকট্রিসিটিটা আবার ফিরে এসেছে। যাক, ওকে, তাহলে আমি মনে হয় শেষ করতে পারবো। ওকে, তাহলে রেডিয়াল মাসেলটা কি হয়েছে? স্টিমুলেটেড হয়েছে। তাহলে স্টিমুলেটেড হলে রিসেপ্টর কোনটা থাকবে? কি বলছিলাম? সিম্প্যাথেটিক যে টিস্যুকে স্টিমুলেট করবে সেখানে থাকে আলফা 1 রিসেপ্টর। আচ্ছা, আর সিলিয়ারি মাসেল যেটা লেন্সটাকে যদি আপনি ফ্ল্যাট করতে চান বা লেন্সটাকে রিল্যাক্স করতে চান, তাহলে সিলিয়ারি মাসেলকে কি করতে হবে? ইনহিবিট করতে হবে। সিলিয়ারি মাসেল রিল্যাক্স, তাহলে ইনহিবিট যেহেতু হয়েছে তাহলে রিসেপ্টর কোনটা? কি বলছিলাম? ইনহিবিশন হইলে সেখানে বেটা 2 রিসেপ্টর। ওকে, তাহলে এটা হচ্ছে আই এর ইফেক্ট গেল। এখন দেখেন সিম্প্যাথেটিক স্টিমুলেশন রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমে আসেন। এখন আপনি দৌড়ে পালাচ্ছেন, এই সময় যদি আপনার ব্রঙ্কো আরো কনস্ট্রিকশন হয় তাহলে তো আরো ঝামেলা পড়বে। তাহলে কি হবে? উল্টা হবে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল ডাইলেট করবে, তার মানে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল ইনহিবিট হবে। তাহলে এখন বলেন তো যে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল যেহেতু সিম্প্যাথেটিক স্টিমুলেশন ইনহিবিট আছে, তাহলে রিসেপ্টর কোনটা থাকবে? আলফা 1 না বিটা 2? ইনহিবিট হইলে বিটা 2। এই যে দেখেন বিটা 2 রিসেপ্টর এবং রিল্যাক্স করছে। ব্রঙ্কিয়াল ভেসেল অর্থাৎ ব্রঙ্কিয়াল যে ভেসেল গুলো আছে সেইগুলোতে কি করবে? সেইগুলো স্টিমুলেট হবে, কনস্ট্রিক্ট করবে। তাহলে কি করবে? রিসেপ্টর কোনটা? আলফা 1।
কনস্ট্রিক্ট করলে কি হবে, ব্রঙ্কিয়াল যে সিক্রেশনটা কমে যাবে, যেহেতু ব্রঙ্কিয়াল ভেসেল গুলো কনস্ট্রিক্ট করছে, ওখানে ব্লাড ফ্লোটা কমে গেছে, ব্রঙ্কিয়াল সিক্রেশন কমে যাবে। আর একটা ইফেক্ট হচ্ছে মাস্ট সেল ইনহিবিট হবে। হ্যাঁ, মাস্ট সেল কিন্তু ব্লাড ভেসেলের আশেপাশেই থাকে, তাহলে মাস্ট সেল ইনহিবিট হবে, তাহলে মাস্ট সেলের গায়ে কোন রিসেপ্টর থাকবে, ইনহিবিট হইলে বিটা 2 রিসেপ্টর থাকবে। কথা বোঝা গেল? আচ্ছা, এখন আসি ভাস্কুলার সিস্টেমে। খেয়াল করেন, ভাস্কুলার সিস্টেমে জিআইটি অলরেডি আমি বলেছি যে আপনি একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আছেন, তখন তো জিআইটির ব্লাড সাপ্লাইটা জরুরি না। সো যে সমস্ত ব্লাড ভেসেল জিআইটি কে সাপ্লাই দিচ্ছে, সেই সমস্ত ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করে ব্লাড ফ্লোটাকে কমাই দিবে। যেহেতু কনস্ট্রিক্ট করছে, তার মানে স্টিমুলেশন হয়েছে, তাহলে রিসেপ্টর থাকবে আলফা 1। স্কিনের দেখেন, স্কিনের ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করবে, আলফা 1 ইফেক্ট। ব্লাড ভেসেল কিডনিতে দেখেন, আমি এখন ইমার্জেন্সি সিচুয়েশনে আছি, আমার কি ইউরিন ফরমেশন কি বেশি দরকার নাকি ইউরিন ফরমেশন কমানো দরকার? হ্যাঁ, তাহলে ইউরিন ফরমেশন কমাইতে হবে, তাহলে রেনাল ভেসেল কি করতে হবে, কনস্ট্রিক্ট করলে জিএফআর কমবে, ইউরিন ফরমেশন কমবে। তাহলে এখানে কিডনিতে যে ব্লাড ভেসেল সাপ্লাই দিচ্ছে, সেটা ভেসো কনস্ট্রিকশন হবে। তাহলে এই ইফেক্টটা কোন রিসেপ্টরের কারণে হবে, যেহেতু স্টিমুলেশন, তার মানে আলফা 1 ইফেক্ট। আচ্ছা, কিন্তু দেখেন, এই যে আমি ভালুক থেকে দৌড়ে পালাচ্ছি, আমার স্কেলিটাল মাসেল গুলো কাজ করতেছে, এই স্কেলিটাল মাসেলের যে ব্লাড ভেসেল গুলো আছে, তাহলে সেখানে ব্লাড ভেসেল দিয়ে ব্লাড ফ্লো বাড়াতে হবে না, মাসেলে তো নিউট্রিশন দিতে হবে। তাহলে ব্লাড ভেসেলের স্মুথ মাসেলকে কি করতে হবে, ডাইলেট করতে হবে বা রিল্যাক্স করতে হবে, তাহলে ইনহিবিট করতে হবে। তাহলে ইনহিবিট হলে কোন ব্লাড ভেসেলের স্মুথ মাসেল, এখানে বিটা 2 রিসেপ্টর পাবেন। সো স্কেলিটাল মাসেলের ব্লাড ভেসেল গুলো ডাইলেট হবে। ওকে, আচ্ছা, করোনারি সার্কুলেশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে আলফা এবং বিটা রিসেপ্টরের সংখ্যাটা তারা ইকুয়াল নম্বরে থাকে। এই জন্য আসলে সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিকের ডাইরেক্ট এটার ইফেক্ট আসলে নেগলিজেবল। কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে নরমাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। কিন্তু কোনো যদি কোনো প্যাথোলজিক্যাল প্রসেস ব্লাড ভেসেলকে এফেক্ট করে বা কোনো যেমন অ্যানজাইনা, এই সমস্ত কেসে ডিফারেন্ট ইস্যু। অ্যাকচুয়ালি করোনারি সার্কুলেশন এটা কে বলা হচ্ছে অটো রেগুলেশনের মাধ্যমে কন্ট্রোল হবে, লোকাল ফ্যাক্টর দ্বারা কন্ট্রোল হবে। এখানে আসলে ডাইরেক্ট সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিকের ইফেক্ট নাই। সেরিব্রাল সার্কুলেশনেও আসলে আলফা বিটা রিসেপ্টর ইট ইজ ভেরি লেস নাম্বার বা এতই কম থাকে যে এটার ইফেক্ট নেগলিজেবল। So coronary and cerebral circulation is not influenced by autonomic nervous system in case of healthy individual. So you can thanks your gods, কারণ এগুলো যদি এইরকম ভাইটাল অর্গান, হার্ট এবং ব্রেনের মতো এই সমস্ত জায়গায় যদি আমাদের ইমোশনাল কারণে সবসময় এটা ভেসো কনস্ট্রিকশন ডাইলেশন হইলো, তাহলে আমরা খুব সহজে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকে অনেক আগেই মারা যাওয়ার সম্ভাবনা ছিল। আচ্ছা, এখন আমরা চলে আসি হার্টের উপরে সিম্প্যাথেটিক ইফেক্ট কি। হার্টে আমরা দুই ধরনের টিস্যু আছে আমরা জানি, বা দুই ধরনের সেল আছে। একটা হচ্ছে স্পেশালাইজড সেল, যেটাকে আমরা বলি কন্ডাক্টিভ টাইপ অফ মাসেল বা জাংশনাল টিস্যু, আর একটা হচ্ছে ওয়ার্কিং মায়োকার্ডিয়াল সেল। ওকে, হার্টকে সিম্প্যাথেটিক সিস্টেম কি করবে, স্টিমুলেট করবে। স্টিমুলেট করলে কোন, কি বলছিলাম, স্টিমুলেট করলে সব জায়গায় থাকে আলফা 1, শুধুমাত্র এক্সেপশনাল বলছিলাম হার্টের ক্ষেত্রে হচ্ছে বিটা 1। এই দেখেন, কন্ডাক্টিভ টিস্যুতেও বিটা 1, ওয়ার্কিং মায়োকার্ডিয়াল সেলেও বিটা 1। আচ্ছা, তাহলে এখন আসি কন্ডাক্টিভ সেলের অ্যাকচুয়ালি সিম্প্যাথেটিক এই বিটা 1 রিসেপ্টর, ইট ইজ ডিফিউজলি ডিস্ট্রিবিউটেড থ্রুআউট দ্য হার্ট। এসএ নোডের মধ্যেও বিটা 1 রিসেপ্টর আছে, তাহলে এসএ নোডকে বিটা 1 রিসেপ্টরের মধ্যে স্টিমুলেট করতেছে, তাহলে এসএ নোডের ফায়ারিং রেট বাড়বে, হার্ট রেট বাড়বে, এটাকে বলছি পজিটিভ ক্রনোট্রপিক ইফেক্ট, রেট বাড়লো। আচ্ছা, এভি নোড, এভি নোডের উপরে মেইনলি হচ্ছে এভি নোডের যে কন্ডাকশন ভেলোসিটি, এই কন্ডাকশন ভেলোসিটিটাকে ইনক্রিজ করবে। এই ইফেক্টটাকে বলা হয় হচ্ছে বাথমোট্রপিক ইফেক্ট, সরি এটাকে বলা হচ্ছে ড্রোমোট্রপিক ইফেক্ট। ওকে, ড্রোমোট্রপিক ইফেক্ট, তাই না? আর পার্কিনজি সিস্টেম, পার্কিনজি সিস্টেমে দেখেন, পার্কিনজি সিস্টেমের এটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটা পার্কিনজি সিস্টেমের এক্সাইটেবিলিটিটাকে ইনক্রিজ করবে, এটাকে বলা হচ্ছে বাথমোট্রপিক ইফেক্ট। তবে এই ইফেক্টটা খুব একটা ভালো না, এই জন্য সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হইলে হার্টের অ্যারিথমিয়া হইতে পারে। যদি এই কন্ডাক্টিং সিস্টেমের এক্সাইটেবিলিটি বেশি বেড়ে যায়, পার্কিনজি সিস্টেম ওভার এক্সাইটেশন হয়, সেক্ষেত্রে হার্টের কিন্তু রিদমে গন্ডগোল হইতে পারে, অর্থাৎ অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমি নেক্সট চলে যাচ্ছি। এখন আসেন ওয়ার্কিং তাহলে কন্ডাক্টিং সিস্টেমের উপরে ইফেক্ট ক্লিয়ার। ওকে, এখন আসেন ওয়ার্কিং মায়োকার্ডিয়াল সেল। ওয়ার্কিং মায়োকার্ডিয়াল সেল বলতে যেটা হচ্ছে হার্টের যে কন্ট্রাকটাইল যে সেলটা আমরা বলতেছি, যেটাকে মায়োকার্ডিয়াল যেটা সেল, যেটা জেনারেল মায়োকার্ডিয়াল সেল, সেইখানে ও বিটা 1 রিসেপ্টর থাকে, তাহলে এটাকে মেইনলি হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশনটা বাড়ায় দিবে, এটাকে বলা হচ্ছে পজিটিভ আয়োনোট্রপিক ইফেক্ট। ওকে, তাহলে হার্টের উপরে আমরা দেখলাম পজিটিভ আয়োনোট্রপিক, ক্রোনোট্রপিক,
ড্রোমোট্রপিক এবং বাথমোট্রপিক ইফেক্ট, এবং এইগুলো বাড়লে আলটিমেটলি দেখেন কার্ডিয়াক আউটপুট বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। ওকে, এগুলোর যে সেকেন্ডারি কনসিকুয়েন্স গুলো আপনারা অটোমেটিক হিসাব করলে বের হয়ে যাবে। এখন চলে আসেন জিআইটি সিস্টেমে। ওকে, আমি তাড়াতাড়ি যাচ্ছি যেন শেষ করতে পারি আর কি। হ্যাঁ, ওকে, জিআইটি সিস্টেমের যদি খেয়াল করেন, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন হবে তখন জিআইটির যে কাজ, জিআইটির পেরিস্টালসিস, হ্যাঁ, বা জিআইটি ডাইজেশন অ্যাবজর্পশনের কাজটা কি তখন জরুরি? না, তখন জরুরি না, বরঞ্চ জিআইটিটাকে কাজকর্মটাকে ইনহিবিট করতে হবে। ওকে, তাহলে যদি আপনি ইনহিবিট করতে চান, জিআইটি যে স্ফিংক্টার গুলি আছে সেগুলো যদি ক্লোজ না করেন, তাহলে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার আবার কি হবে? পায়খানা প্রস্রাব, মানে পায়খানার জন্য চাপ দিবে। তাহলে সেটাকে ইনহিবিট করতে হলে কোন স্ফিংক্টার গুলোকে কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে, স্ফিংক্টারকে স্টিমুলেট করতে হবে। তাহলে স্টিমুলেট হলে কোন রিসেপ্টর? আলফা 1। তাহলে দেখেন স্ফিংক্টার অফ দা জিআইটি, এখানে আলফা 1 রিসেপ্টর কনস্ট্রিক্ট করলো। আচ্ছা, তাহলে জিআইটির যে স্মুথ মাসেল গুলি আছে, স্মুথ মাসেল কি করবে? এটার মটিলিটি বাড়ায়, তাই না? তাহলে স্মুথ মাসেলকে কি করতে হবে? পেরিস্টালসিস কমাতে হবে না? তাহলে ইনহিবিট করতে হবে। তাহলে ইনহিবিট করলে কোন রিসেপ্টর বলছিলাম? দেখেন, তাহলে জিআইটি স্মুথ মাসেলে বিটা 2 রিসেপ্টর হলো। আচ্ছা, ভেসেলের দেখেন যে ইমার্জেন্সি সিচুয়েশনে জিআইটির যে ব্লাড ফ্লো, এটাকে কমাইতে হবে না বাড়াইতে হবে? কমাইতে হবে। কমাইতে হলে জিআইটির যে ভেসেলগুলি আছে তাকে কনস্ট্রিক্ট করতে হবে। তাহলে কনস্ট্রিক্ট করলে কি হবে? জিআইটি সিক্রেশন কমে যাবে। তাহলে কনস্ট্রিক্ট করলে দেখেন আলফা 1 রিসেপ্টর হলো। আচ্ছা, এখন আসেন নেক্সট, ইউরিনারি ব্লাডার। আবার চিন্তা করেন যে ইমার্জেন্সি সিচুয়েশনে ইউরিনারি ব্লাডারে কি করতে হবে? ডেট্রোসার মাসেল, যেটা ইউরিনারি ব্লাডারের স্মুথ মাসেল, সেইটাকে কি রিল্যাক্স করবে না কন্ট্রাক্ট করে ইউরিনেশন ফ্যাসিলিটেট করবে? রিল্যাক্স করতে হবে, তাই না? তাহলে ইনহিবিট করতে হলে কোন রিসেপ্টর লাগবে? বিটা 2। তাহলে দেখেন ডেট্রোসার মাসেলে কোন রিসেপ্টর থাকে? বিটা 2, এবং ইফেক্ট হচ্ছে রিল্যাক্সেশন। আচ্ছা, স্ফিংক্টারকে কি করতে হবে? কনস্ট্রিক্ট করতে হবে, রিসেপ্টর হচ্ছে আলফা 1। যে এখন মিলাই নেন, আমি কিন্তু অলরেডি এটা বলছি। আচ্ছা, ইউটেরাসের ক্ষেত্রে দেখেন, অ্যাকচুয়ালি নন প্রেগনেন্ট ইউটেরাসে আলফা 1 রিসেপ্টর প্রিডমিনেন্ট থাকে। খেয়াল করেন, নন প্রেগনেন্ট ইউটেরাস, এখানে আলফা 1 রিসেপ্টর প্রিডমিনেন্ট থাকে। এই জন্য আনম্যারিড গার্ল বা নন প্রেগনেন্টের ক্ষেত্রে এই রেসপন্সটা আসলে কনস্ট্রিকশন হয়। কিন্তু যদি আপনি প্রেগনেন্ট ইউটেরাস চিন্তা করেন, এখানে বিটা 2 রিসেপ্টরটা প্রিডমিনেন্টলি থাকে। তাহলে বিটা 2 রিসেপ্টর প্রিডমিনেন্ট থাকলে কি হবে? রিল্যাক্স করবে, হ্যাঁ, ইনহিবিট হবে। বিটা 2 তার মানে কি? এটা ইউটেরিন স্মুথ মাসেলকে রিল্যাক্স করবে। ওকে, এই জন্য অনেক সময় অনেক দেখা হচ্ছে যে ক্লিনিক্যালি যে একটা বিটা 2 অ্যাগনিস্ট ইউজ করা হয়, যাদের কিনা বলে, এটা কি বলে, প্রি টার্ম লেবার। যদি টার্মের আগেই যদি ইউটেরিন কন্ট্রাকশন শুরু হয়, সেক্ষেত্রে আমরা বিটা 2 অ্যাগনিস্ট ইউজ করে সেটাকে কি করতে পারি? প্রি টার্ম লেবারকে ইনহিবিট করতে পারি বা ইউটেরিন মাসেলকে রিল্যাক্স করতে পারি। ওকে, আচ্ছা, এখন দেখেন মেটাবলিক ইফেক্ট খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই আমি কিন্তু বলে নিছি, সিম্প্যাথেটিক সিস্টেম আপনাকে কি করবে? ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার বডির যে এনার্জি গুলোকে মোবিলাইজ করে ব্লাডে অ্যাভেলেবল করবে। সেটা যদি করতে হয়, দেখেন অ্যাডিপোসাইটের মধ্যে ফ্যাট আছে, স্টোরড ফ্যাট, সেটা একটা এনার্জি স্টোর। এই ফ্যাটকে তাহলে কি হবে? ভেঙে ফেলবে, লাইপোলাইসিস। তাহলে স্টিমুলেশন যেহেতু হবে, ফ্যাটের আমরা বলছি এক্সেপশনাল, সব জায়গায় থাকে আলফা 1, এক্সেপশনাল হার্টে বলছিলাম বিটা 1, আর অ্যাডিপোসাইটের কথা বলছিলাম দেখেন প্রথম দিকের স্লাইডে, মডিফাইড বিটা 1 মানে হচ্ছে বিটা 3। তাহলে লাইপোলাইসিস করে ফ্রি ফ্যাটি অ্যাসিড বাড়াই দিল। ওকে, মেটাবলিক ব্লাডে ফুয়েল বাড়াই দিল। আচ্ছা, লিভারে খেয়াল করেন, লিভারের মেটাবলিক কি রেসপন্স হবে? লিভারের গ্লুকোজ আউটপুটটা বাড়াই দিবে, কারণ আপনার ব্লাডে কি দরকার? ফুয়েল দরকার, গ্লুকোজ দরকার। তাহলে গ্লাইকোজেনেসিস, এটাকে কি করতে হবে? গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে লিভারে গ্লুকোজ জমা করবে গ্লাইকোজেন ফর্মে, এটা ইনহিবিট করে দিতে হবে। তাহলে হচ্ছে দেখেন বিটা 2, ইনহিবিট মানে হচ্ছে বিটা 2। তাহলে গ্লাইকোজেনেসিস ইনহিবিট হবে, কিন্তু গ্লাইকোজেনোলাইসিস এটা কি হইলো? দেখেন এটা স্টিমুলেট হবে, এবং লিভারের থেকে গ্লুকোজ আউটপুট মোবিলাইজ হয়ে সব কি ব্লাডে যাবে। কথা বোঝা গেল? এইবার খুবই গুরুত্বপূর্ণ একটা দেখেন, স্কেলেটাল মাসেলের উপরে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কি ইফেক্ট করতেছে। আমরা জানি যে মাসেল স্পিন্ডাল, আমরা নরমালি কি আমাদের মাসেলটা ট্রিমর হচ্ছে না, কারণ কি? আমরা লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম এখানে মাসেল স্পিন্ডাল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সেখানে একটা কন্টিনিউয়াস অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট মাসেলের
একটা ব্যালেন্স মেনটেন হয়। এই জন্য ধরেন আমি হাতটা এরকম করলাম, আমার হাতে কি কোনো ধরনের ট্রিমর হচ্ছে না। কিন্তু এই মাসেল স্পিন্ডলে বেটা 2 রিসেপ্টর থাকে। যখন সিম্প্যাথেটিক ওভার স্টিমুলেশন হবে এবং বেটা 2 রিসেপ্টরটা স্টিমুলেশন হবে, তখন হবে কি এই যে মাসেল স্পিন্ডলটা অতিরিক্ত স্টিমুলেশন হওয়ার কারণে এই যে এতক্ষণ অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট মাসেলের মধ্যে যে একটা ব্যালেন্স টোন মেইনটেইন হচ্ছিল, সেইটা কি হবে, ডিসরাপশন হবে। ডিসরাপশন হলে তখন কি হবে, এই মাসেলের টোনটা তখন কি হবে, এটা রিঅ্যাডজাস্টমেন্ট করতে চাবে এবং বডি তখন কিন্তু ট্রেমর ডেভেলপ করবে। এই জন্য খেয়াল করেন, আমরা যখন অতিরিক্ত ভয় পেয়ে যাই বা অতিরিক্ত সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হইলে এই মাসেলের ট্রেমর হয়। খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে পরীক্ষার হলে ছাত্রদেরকে যখন বলে এই দেখো তো এখান থেকে একটা কার্ড ধরো তো, যখনই এরকম কার্ডটা উঠাইতে যায় তখন হাতে একেবারে মনে হয় কি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তখন আর কি আমি বলি তুমি থামো, আমি উঠাই দেই আর কি। তো এটা হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কারণে। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে দেখেন, আমরা অনেক সময় অ্যাজমা বা এই ধরনের ব্রঙ্কোডাইলেশন করার জন্য আমরা বিটা 2 অ্যাগনিস্ট কিছু ড্রাগ ইউজ করি, যেমন সালবুটামল, টারবিউটালিন। হ্যাঁ, এই সমস্ত এই ধরনের বিটা 2 অ্যাগনিস্ট যখন আমরা দিব, তার একটা সাইড ইফেক্ট আছে। এই যে বিটা 2 অ্যাগনিস্ট তো ব্রঙ্কোডাইলেশন, এটা আপনার থেরাপিউটিক ইফেক্ট, কিন্তু এই যে মাসেল স্পিন্ডলের উপরে যে ইফেক্টটা, এই সমস্ত কারণে এই সমস্ত ড্রাগের একটা সাইড ইফেক্ট আছে, দেখবেন ট্রেমর হয়। এই জন্য নেবুলাইজেশন এই যখন করা হয় তারপরে একটু বসে থাকতে বলে, কারণ ট্রেমর হইতে পারে। ওকে, আমার মনে হয় বুঝতে পারছেন। এখন আসেন আরেকটা জিনিস আমি খুব গুরুত্বপূর্ণ বলবো। আমরা জানি যে হাইপার থাইরয়েডিজম যখন হয়, হাইপার থাইরয়েডিজম এক্সেস থাইরয়েড হরমোনের কারণে কি হয়, আমরা বলি যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, থাইরয়েড হরমোন কিভাবে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াবে? থাইরয়েড হরমোনের কারণে কি সিম্প্যাথেটিক নার্ভ থেকে বেশি বেশি এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন রিলিজ হয়? না। সমস্যাটা হচ্ছে থাইরয়েড হরমোন একটা জিনের উপরে কাজ করবে। কাজ করবে কি, এটার যে অ্যাড্রেনার্জিক যে সমস্ত রিসেপ্টর, আলফা বিটা রিসেপ্টর, এটার এক্সপ্রেশনটা বাড়ায় দেয়। এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি ঠিক আছে, নরমাল, কিন্তু এই যে রিসেপ্টরটা কি আছে, আপ রেগুলেশন হচ্ছে। রিসেপ্টরটা বের হয়ে যাওয়ার কারণে ওই টার্গেট টিস্যুর এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের প্রতি সেন্সিটিভিটি বা এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন প্রতি সেন্সিটিভিটি বেড়ে যায় এবং তখন বডিতে কি হয়, সিম্প্যাথেটিক ওভার স্টিমুলেশন হয়। এই জন্য সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ার কারণে কি হাইপারথাইরয়েডিজমে হার্ট রেট বেড়ে যায়, প্যালপিটেশন হয়, ট্রেমর হয়। এই সমস্ত যে সমস্ত আপনারা ফিচার গুলো পড়েন দেখবেন, মিলাই দেখবেন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কারণে কিছু অসুবিধা হবে। ওকে, এখন আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস, ওকে ওইটা তো বলে ফেলছি, লাঙের ব্রঙ্কোডাইলেটরের কথা বলে ফেললাম। সিম্প্যাথেটিক আর আরেকটা হচ্ছে, যদি মেল সেক্স অর্গানের কথা বলেন, সেটা হচ্ছে ইজাকুলেশনে হেল্প করবে। তবে এখন মনে করেন না যে ইমার্জেন্সি সিচুয়েশনে এখন কুকুরে ধাওয়া দিছে বা ওয়াইল্ড অ্যানিমেলে ধাওয়া করছে আর সেই সিম্প্যাথেটিক স্টিমুলেশনে ইজাকুলেশন হবে, সেটা না। ইজাকুলেশনের জন্য আগে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন লাগবে, ইরেকশন, তারপরে ইজাকুলেশন হবে, সেটা ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, বাট ইজাকুলেশন ইট ইজ এ অ্যাক্টিভিটি অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ওকে, এখন আসেন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এটা হলে আমি শেষ করে দেই, খুবই অল্প সময় আছে আমার হাতে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের নিউরোট্রান্সমিটার দেখেন হচ্ছে এটা অ্যাসিটাইল কোলিন, এজন্য কোলিনার্জিক আমরা বলছি। প্যারাসিম্প্যাথেটিক কি বলছি, প্রি গ্যাংলিয়নিক, বোথ পোস্ট গ্যাংলিয়নিক, সবই কি কোলিনার্জিক ফাইবার। তাহলে নিউরোট্রান্সমিটার মেইনলি অ্যাসিটাইল কোলিন। আচ্ছা, আর অ্যাসিটাইল কোলিন যে রিসেপ্টরের উপরে কাজ করবে, সেই রিসেপ্টরগুলোকে আমরা বলবো কোলিনার্জিক রিসেপ্টর। সো কোলিনার্জিক রিসেপ্টর দুই ধরনের আছে, মাসক্যারিনিক আর হচ্ছে নিকোটিনিক। এখন একটু দেখেন এখানে মাসক্যারিনিক রিসেপ্টর কোথায় কোথায় থাকে। দেখেন হার্টের মধ্যে, ওকে, হার্টের মধ্যে দেখেন মাসক্যারিনিক রিসেপ্টর M2 আছে। হ্যাঁ, আর অন্যান্য স্মুথ মাসেলে M3, আর গ্ল্যান্ডের ভিতরে আছে M3। ওকে, শুধু হার্টের মধ্যে M2। অ্যাকচুয়ালি এই মাসক্যারিনিক রিসেপ্টরের উপরে যখন অ্যাসিটাইল কোলিন কাজ করবে, সব জায়গাতেই এক্সাইটেটরি ফাংশন করবে, শুধু হার্টের ক্ষেত্রে ইনহিবিটরি। হার্টের ক্ষেত্রে ঘটনাটা উল্টা। এটার পরের লাইনে দেখছেন এটাই লেখছে, আর ইনহিবিটরি ইন দা হার্ট, তার মানে হার্ট রেট কমাবে, হার্টের কন্ডাকশন ভেলোসিটি কমাবে ইন দ্য ইভিনোড। আচ্ছা, এক্সাইটেটরি ইন দ্য স্মুথ মাসেল এন্ড গ্ল্যান্ড, কিন্তু আদার যে স্মুথ মাসেল এবং গ্ল্যান্ড তাদেরকে এক্সাইটেশন করবে। তার মানে কি, সেই স্মুথ মাসেলের কনস্ট্রিকশন করবে, গ্ল্যান্ডের সিক্রেশন বাড়াবে, নাকি যদি জিআইটি হয় জিআইটির মোটিলিটি বাড়াবে, সিক্রেশন বাড়াবে। ওকে, এই মাসক্যারিনিক রিসেপ্টর দিস আর অ্যাক্টিভেটেড বাই অ্যাসিটাইলকোলিন এন্ড অর মাসক্যারিন, এইজন্য বলছি মাসক্যারিনিক রিসেপ্টর। আর ব্লক অ্যান্টাগনিস্টটা হচ্ছে অ্যাট্রোপিন। ওকে ওকে, এতটুকু জানলে হবে। এরপরে চলে যাই, আরেক ধরনের কোলিনার্জিক রিসেপ্টর হচ্ছে
নিকোটিনিক রিসেপ্টর কোথায় থাকে দেখেন, এটা মেইনলি অটোনমিক গ্যাংলিয়াতে থাকে অফ দ্য সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এন্ড নিউরোমাসকুলার জাংশনে থাকে এবং অ্যাড্রেনাল মেডুলাতে থাকে। and the receptor at this location are similar but not আচ্ছা ওকে দরকার নাই। এই রিসেপ্টরও আলটিমেটলি অ্যাসিটাইলকোলিন দ্বারা অ্যাক্টিভেট হবে অথবা নিকোটিন দ্বারা অ্যাক্টিভেট হবে। এইটাও এক্সাইটেশন হবে, যখন অ্যাসিটাইলকোলিন নিকোটিনিক রিসেপ্টরের উপরে কাজ করবে ইফেক্টটা কি হবে, এক্সাইটেটরি ইফেক্ট হবে। আর ব্লকার হচ্ছে এটার হেক্সামিথোনিয়াম ইন দা অটোনমিক গ্যাংলিয়া বাট নট এন্ড দা নিউরোমাসকুলার জাংশন। ওকে আচ্ছা মেকানিজম এটা আমরা এখন যাব না শর্টে। এইখানে অ্যাট এ গ্লান্স আমি একটু দেখাইছি যে দেখেন কোলিনার্জিক রিসেপ্টর যে স্কেলিটাল মাসল যে নিউরোমাসকুলার জাংশন, এটা এক্সাইটেশন হবে কিভাবে, মেইনলি সোডিয়াম চ্যানেলকে ওপেন করে। তার মানে কি সোডিয়াম চ্যানেল ওপেন হলেই তো ডিপোলাইজেশন অ্যাকশন পটেনশিয়াল হবে। আর অটোনমিক গ্যাংলিয়াতে এখানেও কি করতেছে দেখেন, এখানেও আলটিমেটলি এক্সাইটেশন করবে। আচ্ছা সিএনএস এর ভিতরে মাসকারেনিক 1 রিসেপ্টর থাকে, এইটা এক্সাইটেটরি এবং মেকানিজম হচ্ছে ওই যে ইনোসিটল ট্রাইফসফেট বাড়াই দিবে, ডাইএসাইল ইনোসিটল ট্রাইফসফেট, সেটা আবার ক্যালসিয়াম যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম না সরি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম মোবিলাইজ করে আলটিমেটলি এটা এক্সাইটেশন করবে। হার্টের ক্ষেত্রে দেখেন এইটাই দেখানোর জন্য আসলে হার্টের ক্ষেত্রে ইফেক্টটা জাস্ট মানে উল্টা ইনহিবিটরি। এখানে M2 রিসেপ্টর দেখেন সাইক্লিক AMP কমাই দিয়ে এটা ইনহিবিটরি ইফেক্ট হবে। আরেকটা কাজ করে পটাশিয়াম চ্যানেলকে খুলে দেয়, পটাশিয়াম চ্যানেল খুলে দিলেও কিন্তু কি হবে, হাইপারপোলারাইজেশন হবে, ইনহিবিটরি হবে। আর আদার গ্ল্যান্ড এবং স্মুথ মাসেলে দেখেন এটা স্টিমুলেটরি, মেইনলি ওই IP3 মেকানিজম, হ্যাঁ অর্থাৎ ফসফোলিপিড যে মেকানিজম আমরা এন্ডোক্রাইন সিস্টেমে আপনারা নিশ্চয়ই পড়তেছেন, মেমব্রেন ফসফোলিপিড বা ফসফোলাইপেজ যে মেকানিজম আছে। ওকে আচ্ছা ঠিক আছে আমি দ্রুত চলে যাচ্ছি। প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, এখান থেকে মেইনলি অ্যাসিটাইলকোলিনের কারণে যে ইফেক্ট গুলো হবে দেখেন, সিলিয়ারি মাসেল প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম তখন কি আপনার নেয়ার ভিশন, তখন আর ফার ভিশনের দরকার নেই, অ্যাকোমোডেশন ফর নেয়ার ভিশন। নেয়ার ভিশন হলে পিউপিলকে কি করা লাগবে, কনস্ট্রিক্ট করা লাগবে আর লেন্সটাকে কনভেক্স করা লাগবে। লেন্সকে কনভেক্স করতে হলে বা তখন সিলিয়ারি মাসেলকে কনস্ট্রিক্ট করতে হবে এবং এখানে দেখেন মাসকারেনিক রিসেপ্টর থাকে, তাহলে লেন্সটা কি হবে, কনভেক্স হবে। যখন সিলিয়ারি মাসেল কনস্ট্রিক্ট করে লেন্স সামনের দিকে চলে আসে, সামনের দিকে আসলে তখন লেন্সটা গ্লোবিউলার শেপ হয়ে যায়, কনভেক্সিটি হয়ে যায়, and that is important for the near vision. আর কনস্ট্রিক্টর পিউপিলি এখানেও মাসকারেনিক রিসেপ্টর থাকে, যেটা কনস্ট্রিক্টর পিউপিলি যদি কনস্ট্রিক্ট করে তাহলে কি হবে, পিউপিলটা কনস্ট্রিক্ট হবে, যেটা হচ্ছে মায়োসিস। আচ্ছা লেক্রিমাল গ্ল্যান্ডে কি হবে, মাসকারেনিক রিসেপ্টর, সে কি স্টিমুলেশন হবে না, সব জায়গায় কি বলছি সব জায়গায় স্টিমুলেশন, শুধু হার্টের ক্ষেত্রে ইনহিবিশন। এইটা মনে রাখলেই প্যারাসিম্প্যাথেটিক শেষ। তাহলে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সিক্রেশন বাড়াবে। আচ্ছা নেজাল এবং প্যালাটাল গ্ল্যান্ড কি হবে, গ্ল্যান্ড না সিক্রেশন বাড়াবে, দেখেন এই দেখেন ইনক্রিজ সিক্রেশন। স্যালিভারি গ্ল্যান্ড আপনার সাবম্যান্ডিবুলার, তারপরে সাবলিঙ্গুয়াল এবং প্যারোটিড গ্ল্যান্ড, তাদের সিক্রেশন বাড়াবে এবং এটা হচ্ছে মেইনলি স্যালিভারি সিক্রেশনটা ওয়াটারি সিক্রেশন বাড়াবে। ওকে আচ্ছা লাংয়ের ক্ষেত্রে দেখেন, লাংয়ের এখানেও কি মাসকারেনিক রিসেপ্টর থাকে, তাহলে স্টিমুলেশন হবে। ব্রোঙ্কিয়াল স্মুথ মাসেল, এখানে যদি মাসকারেনিক রিসেপ্টর স্টিমুলেশন হয় তাহলে ব্রোঙ্কো কনস্ট্রিকশন হবে, হলো। এবং ব্রোঙ্কিয়াল যে গ্ল্যান্ড গুলা বিশেষ করে গবলেট সেল, তাহলে স্টিমুলেশন হবে, তাহলে গ্ল্যান্ডের সিক্রেশন বাড়বে, তাহলে ব্রোঙ্কিয়াল সিক্রেশন বাড়বে না, বাড়বে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক কি ইফেক্ট হলো, ব্রোঙ্কো কনস্ট্রিকশন এবং ব্রোঙ্কিয়াল সিক্রেশন, সিক্রেটোমোটর। ওকে হার্টের ক্ষেত্রে দেখেন, এই হার্টের ক্ষেত্রে জাস্ট উল্টা, কি বলছিলাম, এইখানে M2 রিসেপ্টর থাকে, এইখানে হচ্ছে ইনহিবিটরি ইফেক্ট হবে। ওকে আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। ইনহিবিটরি ইফেক্ট দেখেন, প্যারাসিম্প্যাথেটিক হার্টের ইফেক্ট খুব শুধুমাত্র এটা অ্যাট্রিয়ামের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা ভেন্ট্রিকলের উপরে তেমন কোনো ইফেক্ট নাই। অ্যাট্রিয়ামে দেখেন এসএ নোডের উপরে নেগেটিভ ইফেক্ট, এসএ নোডের রেট কমাই দিবে, নেগেটিভ ক্রোনোট্রপিক। এভি নোডকে সে ইনহিবিট করতেছে, ওকে কারণ হার্টের উপরে ইনহিবিটরি ইফেক্ট, তাহলে এটার বলছে কন্ডাকশন ভেলোসিটি কমাই দিল, নেগেটিভ ব্রোমোট্রপিক। তাহলে দেখেন প্যারাসিম্প্যাথেটিক ওভার স্টিমুলেশন হইলে কি হইতে পারে, হার্ট ব্লক হয়ে যেতে পারে, বিশেষ করে লেফট ভেগাস তার এভি নোডে সাপ্লাই দেয়, এইজন্য লেফট ভেগাস ওভার স্টিমুলেশন হইলে কন্ডাকশন ব্লক হবে বা হার্ট ব্লক। আর রাইট ভেগাস নার্ভ এসএ নোডে সাপ্লাই দেয়, এইজন্য রাইট ভেগাস ওভার স্টিমুলেশন হইলে ব্র্যাডিকার্ডিয়া হবে। আচ্ছা ঠিক আছে, এবার জিআইটি স্মুথ মাসেল দেখেন মাসকারেনিক রিসেপ্টর থাকে, ওকে মাসকারেনিক রিসেপ্টর থাকে, তাহলে কি হবে,
এখানে মটিলিটি বাড়বে না, এখানে তো সব স্টিমুলেটরি, সিক্রেশন বাড়বে, অ্যাবজর্পশন বাড়বে এবং স্ফিংক্টারকে রিল্যাক্স করে দিচ্ছে। প্যানক্রিয়াসে দেখেন এইখানে ইনসুলিন সিক্রেশন বাড়াবে, কারণ কি করতে হবে এখন ইনসুলিন বাড়ায় গ্লুকোজ গুলোকে ইউটিলাইজেশনের জন্য সেলের ভিতরে কি করবে, ঢুকাবে, গ্লুকোজ গুলোকে ঢুকায় কাজে লাগবে, তাহলে ইনসুলিন বাড়বে। কিন্তু সিম্প্যাথেটিক কি করছিল, ইনসুলিন সিক্রেশন কমাই দিছিল। লিভারে এইবার কিন্তু দেখেন এনার্জি কনজার্ভ করবে, গ্লাইকোজেনেসিস করতেছে।